বামাচরণ, বামাচরণের মানেটা কি? আপনারা তো সবাই অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদেরকে বলি যে নামটা আমরা দিলেও এটার উদ্যোগে কিন্তু মূলত একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি দিনের পর দিন বিভিন্ন মঞ্চে, এই গতকালও যে মিটিং করে এলেন সেখানেও বলেছেন যাহা বাম তাহাই রাম, এবং তার সেই দাপটে বলুন বা তার সেই বিভিন্ন মঞ্চের নানান রকম ভাবে ভঙ্গিতে রঙে রসে তিনি যে ভাষণটা দিচ্ছেন, অ্যাবসলিউটলি সেটা কিন্তু ওই বাম এবং রামকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বোকা নন। এই মুহূর্তে ভারতবর্ষের সেরা যে পলিটিশিয়ানরা আছেন, সে পলিটিশিয়ানদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শীর্ষে থাকা একটি নাম। তো কেন বাম আর রামের মধ্যে তিনি একটা অ্যাডজাস্টমেন্ট পাচ্ছেন? কারণ তার কাছে বার্তা আছে। সে বার্তাটা আজকে আপনাদের সামনে কিন্তু ওপেন করব। মারাত্মক ঘটনা, মারাত্মক। বামাচরণ, আপনারা তো জানেন যে রবীন্দ্রসঙ্গীত একটা আছে বিখ্যাত, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। এই গানটা এখন ক্রমাগত বিজেপি গাইছে সিপিএম কে দেখে, যে ভাই সিপিএম এতে শ্রমিক পর্যায়ে বলে বেড়াচ্ছে যে আপনারা একবারের জন্য অন্তত তৃণমূলকে সরাবার জন্য আমাদের ভোট দিন। শুভেন্দু বলছেন যে মঞ্চে মঞ্চে গিয়ে ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন, বা নন্দীগ্রামে তো তিনি বলেই ফেলেছেন যে আমি তো কখনো বলিনি যে মুসলিমদের ভোট চাই না। আমি বলেছি মুসলিমরা আমাদের ভোট দেয় না। কখন বললেন ভাই? আপনি তো চিরকাল বলেছেন। এখন ঘটনাচক্রে যেটা দাঁড়িয়েছে, আপনাদেরকে খোলাখুলি বলি, এই বামাচরণ ফর্মুলাটা কিন্তু আজ থেকে বেশ কিছুদিন আগে তৈরি হয়েছে, বেশ কিছুদিন আগে। কি সেই ফর্মুলা? দিল্লিতে গোপালন ভবন, একে গোপালন ভবন হচ্ছে সিপিএম এর হেডকোয়ার্টার্স, তাদের সঙ্গে বিজেপির সখ্যতা থাকার কথাই না, কারণ একটা হচ্ছে এক্সট্রিম লেফটিস্ট আর একটা হচ্ছে রাইটিস্ট। কিন্তু হচ্ছে, আপনাদের বলি যে এই বাংলার সঙ্গেই কেরালের ভোট হচ্ছে। আপনারা করে মানে খোঁজ করে দেখুন যে স্বাধীনতা উত্তর যুগে কেরালাতে যতবার ভোট হয়েছে, প্রতি 5 বছর অন্তর অন্তর তারা গভর্নমেন্ট চেঞ্জ করেছে। কখনো এলডিএফ বা লেফট ডেমোক্রেটিক পার্টি, কখনো ইউডিএফ বা ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, একটা কংগ্রেসের একটা বামের, যেমন আমাদের এখানে বামফ্রন্ট ছিল। বাট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট যে পরপর দুবার, অর্থাৎ 2021-এ ফেরত এলো কিন্তু এই এলডিএফ। কেন ফেরত এলো জানেন? তার কারণটা হচ্ছে হঠাৎ করে সেখানে হিন্দুত্ববাদের, যদিও আমি বলি যে কেরালের লোকেরা কিন্তু কেরালার মানুষরা বিশেষ করে হিন্দু মুসলমান ক্রিশ্চিয়ান তারা কিন্তু মিলেমিশে থাকে, অনেকটা বাংলার মতন ইন্টেলেকচুয়াল ক্লাস, শিক্ষিত, এবং তারা খুব একটা ধারে না। কিন্তু ওই হিন্দুত্বের যে কতগুলো চুনা আছে সেটাকে কিন্তু বিজেপি খুব ভালো করে খেলিয়ে দিতে পেরেছিল, এবং প্রত্যেকটি আসনে এই কেরালাতে তারা ক্যান্ডিডেট দাঁড় করিয়ে কংগ্রেসের ভোটটাকে কেটে ইয়েদের এলডিএফ কে আবার ক্ষমতায় নিয়ে এসেছিল। এবং এই আনার ফলে এলডিএফ পরপর দুবার হলো। এই যে বিজয়নের সঙ্গে খুব ভালো সম্পর্ক নরেন্দ্র মোদীর, তো সেইটা নিয়ে কিন্তু আপনারা ভাবছেন যে ওটা তো কেরালায় সম্ভব, এখানেও সম্ভব, এবং তাদের মধ্যে একটা আদান প্রদান হয়ে গেছে। একদম পার্ট টু পার্ট আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো, আপনারা বিচার করবেন, আপনারা শেয়ার করবেন। এই নিয়ে কিন্তু ভোটের হাওয়া। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। একেবারে জুমাবার, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানাই। এখন আজকে শুক্রবার সকালে যে সিচুয়েশনটা আছে তাতে তৃণমূল কংগ্রেস 100% জিতছে, কোনো সন্দেহ নেই, কোনো তুলনা নেই, এবং জেতার জায়গাটায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে কতগুলো ওপিনিয়ন পোল হয়েছে, নর্থ বেঙ্গলের ভোটটাকে এখনো কায়দা করে মানে ঝুলিতে আনতে বোধহয় পারেনি, ফলে সেখানকার এই 52-54টি যে আসন সেটাও একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রয়েছে। মানে গতবারের মতন যদি রেজাল্ট হয় তাহলে সেটা তো খারাপ। তো এই যে জায়গাটা রয়েছে সেখানে আপনাদেরকে বলি যে বামেদের থেকে 22% ভোট ট্রান্সফার হয়ে গিয়েছিল
বিজেপিতে 2019-এ, এবং বামেদের ভোট নেমে এসেছিল প্রায় 10%-এ, 10%-এ, কারণ তাদের ওই 32%-এর মতন ভোট ছিল। তো এই ভোটটা পেয়ে বিজেপির যে 8-10% ভোট ছিল সেটার সঙ্গে সেটা যুক্ত হয়ে প্রায় বলতে নেই যে একেবারে চূড়ান্ত রূপ নিয়ে প্রায় 40% ভোটে গিয়ে দাঁড়িয়েছিল। তার মধ্যে তৃণমূলেরও কিছু ভোট ছিল, তার কারণে তৃণমূল থেকে ভেঙে ভুঙে অনেকেই তখন ওই দলে যুক্ত হয়েছে। তো সেই ট্র্যাডিশনাল মেটেরিয়ালটা বামেরা কেন করেছিল, তার কারণটা হচ্ছে বামেরা চেয়েছিল যে কোন রকম ভাবে তৃণমূলকে সরানো যাক। দেখুন, খারাপ ভাবে যদি আপনি বলতে চান, অবজেকশন করতে পারেন, কোর্টে যান ভাই আমার বিরুদ্ধে, এখন আপনাদের যদি টাইম থাকে। ক্ষমতায় থাকাটা একটা বিরাট ব্যাপার। ক্ষমতার বাইরে কমিউনিস্ট পার্টিরা জীবনে কেউ কিচ্ছু করতে পারেনি। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ক্ষমতা ক্ষমতা এবং অর্থ, এই দুটোর জায়গা থেকে আজকে কমিউনিস্ট পার্টি দৈন্যদশাতে পরিণত হয়েছে। সুতরাং তারা ভাবছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে এই বাংলা থেকে সিপিএম যে পরিমাণ টাকা তুলতো বা পেত, সেটা দিয়ে ভারতবর্ষের সমস্ত কমিউনিস্ট পার্টিকে চালানো যেত, আই মিন সমস্ত সিপিএম পার্টিকে চালানো যেত। এবং তারা একে গোপালন ভবনে যে পরিমাণ ডোনেশন প্লেস করত বা পার্টির খাতায় যে পরিমাণ টাকা দিত, সেই টাকা আর অন্য কোনো স্টেট কোনোদিন দিতে পারেনি। এবার তাই দিয়ে কাপ্তানি হয়েছে, তাই দিয়ে সিপিএম এর টপ লিডাররা তারা বেড়াতে গেছে, সীতারাম ইয়েচুরি বলুন আর প্রকাশ কারাট বলুন, এরা দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে। তো এই যে জায়গাটা নষ্ট হয়ে গেছে, ফলে তাদের রোজগারের জায়গাটা, তাদের আর্নিং এর জায়গাটা ঝাড়কাচ্ছে। ফলে তাদেরকে যেভাবে ক্ষমতায় আসতে গেলে প্রথম তাড়াতে হবে তৃণমূলকে, কারণ তৃণমূল তাদের সমস্ত স্টাইল, ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন মেশিনারি, সমস্ত কায়দাগুলো দখল করেছে। তাদেরকে দাঁড়িয়ে ফের তারা ক্ষমতা আসবে, এটা তাদের ধারণা। মূর্খের ধারণা, বোকা ধারণা। তেমনই একটি বোকা লোককে তারা এখন সেক্রেটারি করে রেখে দিয়েছে, যিনি ধান্দাবাজও বটে, আবার অতি শিয়ানো বটে, তিনি সেলিম। তো এই জায়গাটা থেকে এবারের ক্যাম্পেইন যেটা হচ্ছে, সে ক্যাম্পেইনটা পরিষ্কার ভাবে, এই যে ছবিটা আপনারা দেখছেন, এরা গিয়ে নির্বাচন কমিশনের কাছে, এই শিশির বাজোরিয়া ইয়ের আপনার আমি যেটা বলছি যে বিজেপির এই শিশির বাজোরিয়ার ছবিটা দেখছেন, এবং তার সঙ্গে সেলিম, তারা দুজনে একই সুরে কথা বলেছে যে একদিন বা দুদিনের মধ্যে ভোটটাকে করান, তা নয়তো তৃণমূল সব কেলেঙ্কারি করে। তাদের কথা রাখা হচ্ছে, দুদিনেই ভোটটা হচ্ছে। তাহলে সেলিম বাবু জানাবেন কি যে তার সঙ্গে আর কি কি বৈঠক হয়েছে? কারণ তিনি তো গোপনে ওই নিউ টাউনের 5 তারা হোটেলে মাঝে মধ্যে ওর সঙ্গে বসেছেন বলে মার্কেটে খবর আছে। একটু দয়া করে যদি জানান। এবার এই যে কেরালার সঙ্গে যে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, সেটা এবারও হয়েছে। এবং বিজেপি বলুন বা রাইটিস্ট পার্টি বলুন, এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলুন, রাইটিস্ট ব্রিটেন বলুন, এদের কিন্তু একটাই টার্গেট থাকে বরাবর, সেটা হচ্ছে আগে কমিউনিস্টদেরকে তাড়াও, কমিউনিস্টদেরকে না তাড়িয়ে কোনো কাজ হবে না। যেটা আপনারা দেখেছেন যে মানে উইনস্টন চার্চিলের আমলে বলুন বা তার আগে হিটলারের আমলে বলুন, কমিউনিস্টদেরকে খুন করা হয়েছে। কিন্তু এখানকার ইকুয়েশনটা আলাদা। এখানে কমিউনিস্টদের জায়গায় তারা কংগ্রেসকে খতম করতে চাইছে, এবং সেটা তো পংক্তিতে পংক্তিতে পদে পদে সৃষ্টি হয়েছে। তো সেখানে এই কমিউনিস্টদেরকে হাত করে তারা এই মধ্যপন্থী, মানে বাম মধ্যপন্থীদের শেষ করতে চাইছে, যথা কংগ্রেস, যথা তৃণমূল ইত্যাদি। তো সেই ফর্মুলাতে কিন্তু তারা ফের এবারও 2021-এও লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ কে আনার জন্য সব জায়গায় গোঁজ প্রার্থী দাঁড় করিয়ে কংগ্রেসকে হারাবার একটা প্রয়াস নিয়েছে। এবং এটা যে বিজয়ান থেকে শুরু করে প্রকাশ কারাটরা জানেন না এমন না, বা বেবি যে হয়েছে নতুন সেক্রেটারি, প্রত্যেকে জানে এবং তারা খুশি। আরে বাবা, পার্টি চালাতে গেলে টাকা দরকার, টাকা দরকার হলে তাদের ক্ষমতায় থাকা দরকার, এবং ক্ষমতায় যদি তারা ভারতবর্ষের কোন সবকটা জায়গাতেই হারিয়ে ফেলে, তাহলে চলবে কি করে? এবং এটা রাহুলের কাছেও খবরটা এসছিল আজ থেকে 2 মাস 2.5 মাস আগে, এবং রাহুল গান্ধী তখনই ডিসাইড করে ফেলেন যে আর যাই হোক, আর বামেদের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল, কেরাল বা ত্রিপুরা, এখানে কিন্তু লড়াই করা যাবে না, কারণ এরা বিট্রে করবে। তাই হয়েছে। আজকে কংগ্রেসের যে ক্ষয়িষ্ণু অবস্থা, সেটা বামেদের সঙ্গে মিলনের ফলেই হয়েছে, আর তারা একসাথে হাত মেলাচ্ছে না। তো কাজেই এই বামেদের উপর এখন নির্ভর করে বিজেপি যেটা চাইছে, আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, যে বামেদের থেকে যদি আরো 3% ভোট, বামেদের থেকে তো
মানে 22% ভোট অলরেডি তারা পেয়ে গেছে, আরো 3% ভোট যদি তারা তাদের বক্সের মধ্যে ফেলতে পারে, আপনাদেরকে একদম অঙ্ক কষে বলছি, আরো 3% ভোট, তাহলে এই বিজেপির ভোট পার্সেন্টেজ হয়ে দাঁড়াবে প্রায় 40 থেকে 41%। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে 3% আরো জুড়লে 37-এর মতন এখন রয়েছে, ওই 40 থেকে 44.5 বা 41%। সেটা হলে কিন্তু রেজাল্ট হবে 170 থেকে 175 তৃণমূল, মানে তৃণমূল কোনোভাবেই হারছে না, এবং 110 থেকে 115টা আসন পাবে বিজেপি। এটা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্টলি সব থেকে ওয়ার্স্ট। প্রবীরদার সঙ্গে কথা হচ্ছিল একদিন সকালবেলা, প্রবীর বিশ্বাস বলছেন যে আজকে কারা সিপিএম করছে পাড়ায় পাড়ায়, 7% এরা কারা? এরা একেবারে কমিউনিস্ট অন্তঃপ্রাণ, এরা পার্টির সঙ্গে গদ্দারি করবে না, ঠিক, পার্টির সঙ্গে গদ্দারি করবে না এরা, আর যাই হোক এরা কমিউনিস্ট পার্টিরা তাদের নিজেদেরকেই ভোট দেবে, এবং 7% ভোটটা যা তাদের ব্যাগে রয়েছে সেটা যদি ফের পড়ে তাদের দিকে, তাহলে ওই 215টা আসন বা 220টা আসন তৃণমূল পাবে, হিসাবগুলো বলে দিচ্ছি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে সিপিএম এর মানে দারুণ দারুণ সমস্ত ক্যান্ডিডেট চারিদিকে দাঁড় করিয়েছে, এতে করে যদি 1-2% ভোট বেড়ে যায় বামেদের, মানে 7% ছিল যদি 8 বা 9% হয়ে যায়, যদি 8% হয় তাহলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াবে 230, যদি 9% সিপিএম এর হয়ে যায় তাহলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াবে 240 থেকে 245, এবং 3% ভোট যদি সুইচ হয়ে যায় সিপিএম এর থেকে সিপিএম বলছি বিজেপি থেকে সিপিএম এ, তাহলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াবে গিয়ে প্রায় 255। লিখে রাখুন, আজকে আমি কথাগুলো বলছি, লিখে রাখুন। তো এটার উপর ডিপেন্ড করছে। এবার কথাটা হচ্ছে যে বামেদের মধ্যে যারা একেবারে মানসিকভাবে বাম ছাড়া জীবনে কোনোদিন ভোট দেয়নি, তো এরকম লোক তো প্রচুর আছে, প্রচুর আছে। আমার এক মাসি শাশুড়ি একবারে মানে পাক্কা সিপিএম, তা তিনি নাকি এসে আমাদের বাড়িতে বলে চলে গেছেন যে এই তো মমতা যা করতে আসে খুবই বাজে, মানে ব্লাইন্ড, তারা মানে নড়তে চড়তে পারবে তো লাঠি টুকটুক করে গিয়ে সিপিএম এ ভোটটা দিয়ে চলে আসে। তো এদেরকে আমি চিনি, কিন্তু চিনলেও প্রত্যেকের মধ্যে একটা রাগ, একটা ক্রোধ মমতার উপর আছে, 15 বছর তারা রাজত্ব করেছে। যদি সুইচিং হয় ফের সিপিএম এর থেকে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, এবং সেটাই চাইছে এই বিজেপি, যার জন্য আজকের অনুষ্ঠানের নাম বামাচরণ, মানে বামেদের পা, চরণ মানে পা, বামেদের পা চেটে দিতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য বারবার গিয়ে নানান জায়গায় ক্যাম্পেইন করে বলছেন যে আপনারা অন্তত একবার আমাদের সুযোগ দিন, বামেদের বাম বন্ধুদের বলছি, আপনারা অন্তত একবার আমাদের সুযোগ দিন, একবার আমাদের জিতিয়ে আনুন। বামেরা কতটা গ্যাস খাচ্ছে কে জানে, তবে বামেদের থেকে যে ভোটটা বেরিয়ে গিয়েছিল সেগুলো সব ফেরত আসার এবার কোনো সম্ভাবনা নেই। সেটা আছে, সেটা হচ্ছে গিয়ে 2031-এ সেটা ফিরে আসবে, এটা অ্যাসিওর করা যাচ্ছে, কারণ আর তারা বিজেপির উপর ভরসা রাখবে না, 31-এ ফিরে আসবে। কিন্তু 31 অব্দি কিন্তু রেজাল্টের জায়গা থেকে একটা কথা বলা যেতে পারে যে 170-75 আটকে গেলে তৃণমূলের কপালে কিন্তু দুঃখ আছে, কারণ তখন কিন্তু হর্স ট্রেডিং চলবে। আমরা বড্ড বেশি ভাবছি, এসব কিছু হবে না, মানে হর্স ট্রেডিং এর জায়গা থেকেও একটা অন্য চাপ রয়েছে, একটা বিরতিতে যাচ্ছি, এবং বিরতি থেকে ফিরে এসে কি কি ঘটনা ঘটেছে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের কাছে বলবো, কিন্তু আপনারা বিবেচনা করবেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন না। আগের দিন আপনারা কমেন্ট বক্সে অসাধারণ বলেছেন যে বাম এবং সিপিএম কি তলায় তলায় একাট্টা হয়ে গেছে, খানিকটা হলেও হয়েছে। কোথায় হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিগত 5 বছর ধরে বাংলার প্রতিটি নির্বাচনী সমীক্ষার 90 থেকে 100% মিলিয়ে দিয়েছি আমরাই প্রথম প্রথাগত ধারার বাইরে গিয়ে মাঠে ঘাটে পথে প্রান্তরে গিয়ে তুলে এনেছি সমাজের সব স্তরের মানুষের মতামত। উইকিপিডিয়া বলছে সারা বাংলায় এনকে ডিজিটালের সমীক্ষাই সেরার সেরা। আজও সাধারণ মানুষের নির্বাচনের সমীক্ষার জন্য সবচেয়ে ভরসা শুধুই এনকে ডিজিটাল। এই বিধানসভা নির্বাচনেও সবচেয়ে নিখুঁত, সবচেয়ে নিরপেক্ষ জনমত সমীক্ষা আমরা নিয়ে আসছি আগামী সোমবার সকাল 9টায়। দেখতে ভুলবেন না, আর নামটা মনে রাখবেন, বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটাল। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium
and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48 333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। এবার ভয়ঙ্কর কিছু কথা বলি, যে আর কয়েক ঘন্টা বাদে আজকে সন্ধেবেলা নরেন্দ্র মোদী ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কিন্তু একটা বৈঠকে বসছেন, এবং সেখান থেকে একটা সাংঘাতিক কিছু বার্তা আসতে পারে। হয়তো আজকে রাত্রিবেলা প্রবীর বিশ্বাসকে সেই অনুষ্ঠান নিয়ে আচমকাই বসতে হতে পারে। অর্থাৎ ইরান আমেরিকার যুদ্ধে আমেরিকা অনেকটাই পরাস্ত, এবং ইরান মুখে যাই বলুক বা খবরের কাগজ বলারা যাই বলুক না কেন, ভারত তাদের কাছ থেকে যে সাহায্য পাচ্ছে না এটা পরিষ্কার। ভারতের কাছে যা তেলের স্টক রয়েছে তাতে বড় জোর 25 থেকে 30 দিন চলবে। গ্যাসের স্টক তো আরো খারাপ অবস্থা, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ফলে এরকম একটা সমস্যার জায়গা থেকে যেটা দাঁড়িয়েছে, সেটা যে দেশ চালাতে পারবে, তো মানে কোভিডের থেকেও ভয়ঙ্কর অবস্থা, মানুষ না খেয়ে মরবে। অনেক মানে ফ্যাক্টরি, প্রায় 3000 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ছোট বড়, কারণ তেলের যোগান নেই। এবং তার থেকেও বড় কথা, রেস্টুরেন্ট গুলো এরপরে কি করবে তাদের কোনো হদিশ নেই। আপনি খাবেনটা কি, যাবেনটা কোথায়? কিছু না হোক আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনার বাড়িতে চাল ডালটা অন্তত রাখুন। দরকার হলে কাঠকয়লা দিয়ে চাল ডাল ফুটিয়ে খেতে হবে, মানে এই দিন আসছে। দেখুন নরেন্দ্র মোদী কি বলেন। ঠিক এই সময়টা নরেন্দ্র মোদীর মাথায় এখন আর পশ্চিমবঙ্গ কেরাল আছে কি? আর নরেন্দ্র মোদী না থাকা মানেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, যেটা যে তাদের আর মানে স্টার ক্যাম্পেনার বলতে যা বোঝায় সেটা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী একটা মঞ্চে গিয়ে ভাষণ দিলে যত ভোট আসবে, সেটা অমিত শাহ গেলে আসবে, কে শুনবে? বা ওই নাড্ডা ফাড্ডা গেলে হবে? এটা যাবই না। কিন্তু এদিকে মমতা ব্যানার্জি আছে, তিনি যেখানে যান বিরাট ভিড়। কালকেও ভিড় হয়েছে অভিষেকের মিটিং এ। ফলে অভিষেক একটা ফেস তৈরি হয়ে এসছে। বিজেপির কেন্দ্রের স্তরের নরেন্দ্র মোদী না আসা অব্দি কেউ নেই। অভিষেক একা টেনে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একটার পর একটা মিটিং। তো ফলে এই জায়গাটা থেকে যে কতটা সিরিয়াস নরেন্দ্র মোদী আজকের পর থেকে, মানে শনিবার থেকে কতটা সিরিয়াস থাকবে, এটা চিন্তার ব্যাপার। সে চরণ ধরে লাভ নেই, কারণ চরণ ধরার থেকে রিলায়েবিলিটির জায়গায় নরেন্দ্র মোদী দ্রুত হারাচ্ছেন। তার ভাষণের মধ্যে সেই ঝাঁচটা চলে গেছে। তিনি গভীর চিন্তায়, কারণ তিনি দু নৌকায় পা দিয়ে সর্বনাশটা করেছেন। একদিকে ইরানের সঙ্গে কথা বলতে গেছেন, আবার একদিকে আমেরিকাকে হ্যাঁ 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 করেছেন, আবার রাশিয়ার কাছ থেকে তেল নেমো না বলেছেন। ফলে তার নির্বুদ্ধিতা, মানে তাকে যারা বুদ্ধি দেয়, বা তার নির্বুদ্ধিতা এবং কাপুরুষতা ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের আজকে আমাদের কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। আমাদের একটা পক্ষ নেওয়া উচিত ছিল। হয় আমেরিকা, তো ঠিক আছে আমেরিকা প্রথম থেকে, কিন্তু আমেরিকা তো আমাদের পাত্তা দিতে চায়নি। তাহলে ইরানকে আমরা সমর্থন করলাম না কেন? আপনারা বিবেচনা করবেন। আপনারা জানেন যে এই কংগ্রেসের নরসিমা রাও যখন আমেরিকার সঙ্গে ইরাকের যুদ্ধ চলছে, তখন এখানে ল্যান্ড করবার চেষ্টা করেছিল ভারতবর্ষে। নরসিমা রাও পারমিশন দেয়নি, বলে না এখানে কিছু হবে না, কাটো। সেই বলিষ্ঠতা নরসিমা রাওয়ের মতন একটা পুচকে বা প্রধানমন্ত্রী যদি থাকতে পারে, নরেন্দ্র মোদী নেই কেন? 15 বছর, প্রায় 10 বছর ধরে তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, 15 বছর তিনি গুজরাটে কাপ্তানি করে এসছেন। তাহলে 56 ইঞ্চি কোথায় গেল? ফলে এসব চাপের জায়গা থেকে পশ্চিমবঙ্গে কি হবে, চরণকার ধরতে হবে, বা বামাচরণ তিনি হবেন কিনা সেটা সন্দেহ। এবং মোদীর আসা যাওয়া যত কমবে, তার ঝাঁজ যত কমবে, তত চিন্তিত হবে বিজেপি। কিন্তু বিজেপি মানে বিজেপি, আরএসএস এর একটা গেম রয়েছে এর মধ্যে, এবং তার মধ্যে আদার সাইডেরও গেম রয়েছে। আপনারা দেখুন প্রথম যে লিস্টটা বেরিয়েছিল, সেই লিস্টটার মধ্যে কিন্তু আরএসএস পন্থী বা আরএসএস এর টিক দেওয়া, মানে ইয়েস ক্যারি অন, এই সংখ্যাটা ছিল সব থেকে বেশি। এক তাপস্যায় 2-4 জন ঢুকে গিয়েছিল। সেকেন্ড লিস্টটা দেখেছেন, যাকে পেরেছে যেখানে পেরেছে দাঁড় করিয়ে দিয়েছে, কোনো প্ল্যানিং নেই। এবং তৃতীয় লিস্টটা যেটা বেরোলো, সেটা তো মানে সে একটা পালোয়ানকে দাঁড় করিয়ে দিয়েছে এতে, উত্তরপাড়ায় সে বলছে যে প্রাক্তন সেনাপ্রধান। আর প্রাক্তন সেনাপ্রধান বলে কোনো কথা হয়? প্রাক্তন বলে কোনো কথা নেই। সেনাপ্রধান মানে সেনাপ্রধান চিরকাল। তিনি রাজনীতিতে ঢুকলেই তার সেনা প্রধান নামটাই মুছে যাবে। রাজনীতির সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। তুমি সেনাবাহিনীর ডেজিগনেশনটাকে বাদ দিয়ে রাজনীতিতে আসবে। এবং জাজমেন্টের ক্ষেত্রে তাই। ওই যে অভিজিৎ গাঙ্গুলি যখন ভোটে দাঁড়ালেন, এখন আর তাকে কিন্তু প্রাক্তন বিচারক কেউ বলে না, বলা সম্ভব না, কারণ হি ইজ এ পলিটিশিয়ান নাও। দ্যাটস দ্য সিস্টেম। তো এই যে জায়গাটা, এইরকম হ্যাপাজার্ড তারা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, শোনা যাচ্ছে যেটা, লিখে রাখুন,
আমি বলছি, বামাচরণ অমনি অমনি তো বলা হচ্ছে না, যে অন্তত 50টি আসনে বিজেপি খুব দুর্বল প্রার্থী দিয়েছে। কোথায় কোথায়? এই যে এই উত্তরপাড়া, এখানে যাতে করে মীনাক্ষী মুখার্জি এগিয়ে থাকতে পারে তার জন্য তারা দুর্বল প্রার্থী দিয়েছে। কে? একজন প্রাক্তন সেনাবাহিনী এনএসজি ফেনএসজির কাকে এটা দাঁড় করেছে, তাকে চেনে কে? এবং দেখুন উত্তর দমদম, সেখানে ওই দীপশিতা ধর দাঁড়িয়েছে। বিজেপির যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেটা মানে পাড়ার রিক্সাওয়ালা পর্যন্ত জানে না যে এই লোকটাকে, যে কোনোদিন তার রিক্সাতে ওঠেনি, বা অটোওয়ালাও জানে না, দাঁড় করে দিয়েছে। এখানে উত্তর দমদমের পরে দক্ষিণ দমদম দেখুন, এমন একটা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, সে ডাক্তারবাবু হাতে মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মছলি বাবা হয়েছে, কিন্তু সিপিএম এর স্ট্রং ক্যান্ডিডেট। এইরকম প্রায় 50টি আসনে সিপিএম যেখানে, আরএসপি ফরওয়ার্ড ব্লক না, সিপিএম যেখানে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে বিজেপি লুজ ক্যান্ডিডেট দিয়েছে, একদম দুর্বল ক্যান্ডিডেট। এবং দুর্বল ক্যান্ডিডেট এ কারণে দিয়েছে যে যে কটা জিততে পারিস জিতে নে। আবার সিপিএমও কিন্তু তার রিটার্ন দিয়েছে। তারা যদি এমনটি হয় যে ঠিক আছে ভাই, আমাদের থেকে যদি 2% 3% ভোট আবার চলে যায়, যাক না, আমি জানি না এটা করবেন কিনা। বিমান বোসের মতন লোক বেঁচে থাকতে এটা হবে না। এবং বিমান বোস যে চরিত্রের মানুষ, বা এখনো সিপিএম পার্টিতে যারা লড়াকু, তার এই কাজটা হতে দেবে না। এটা আতঙ্কের ব্যাপার না। আবারও তো বলছি, 4% ভোট বেরিয়ে গেল, মমতার 170টা সিট থাকছে। তো এই সিচুয়েশনে একটা হচপচ করে বিজেপি চাইছে সিপিএম কিছু সিট পাক, প্রোভাইডেড। দেখুন এই যে রূপা গাঙ্গুলিকে দাঁড় করিয়েছে, রূপা গাঙ্গুলিকে যে মুহূর্তে দাঁড় করিয়েছে, সেই মুহূর্তে সেখানে একটা হট্টগোলের মেলা হয়ে ডাইরেক্ট ইয়েটা হচ্ছে, ফাইটটা হচ্ছে রূপা ভার্সেস লাভলি মৈত্র। বাকি কোথায়? আবার দেখুন সজল ঘোষ দাঁড়িয়েছেন, যেখানে সজল ঘোষ তিনি দাঁড়িয়েছেন এখানে সায়ন্তিকার বিরুদ্ধে। সজল ঘোষ দুর্বল প্রার্থী। সজল ঘোষের ক্যাম্পেইন কেউ করতে যাচ্ছে, সজলকে একাই ঘুরে ঘুরে বেড়াতেছে মাইক নিয়ে, চোঙা নিয়ে। সেখানে সিপিএম এর স্ট্রং ক্যান্ডিডেট, যে ভাই জিতলে জিতে নে। এইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করেছে বলে শোনা যাচ্ছে। আই এম নট শিওর উইথ দ্যাট। এখানে দিলীপ রায় সিপিএম এর কট্টরপন্থীরা উত্তর দিতে পারবে, কিন্তু এটা হয়েছে ভাই। এবং এই খবরটা মমতার কাছে আছে, পাক্কা আছে। কিন্তু আরেকটা কথা বলি, প্রতিকুর রহমানকে দলে নেওয়া হয়েছে কেন? প্রতিকুর রহমানের কল্যাণে সিপিএম এরও একটা বড় গোষ্ঠী, যে মুসলিম ভোটটা পড়তো না তৃণমূলে, তার অংশটাও কিন্তু নেহাত ফেলে দেওয়ার মতন না, প্রায় 5-6%, সেইটার থেকে অন্তত 3% ঢুকে যাচ্ছে। সেটা দিয়ে এটা মেকআপ হচ্ছে না। সেটাও যদি ঢুকে যায়, তাহলে 180 থেকে 188টা সিট কেউ আটকাতে পারবে না। এবং এই টোটাল ঘটনাটা, যে গল্পগুলো আপনাদেরকে বললাম, সেটা যদি একটাও না হয়, যে যেমন ছিল তেমন, তাহলে ওই 215 থেকে 220। যদি সিপিএম একটু ভোটটা বাড়ে এই বিজেপির নির্বুদ্ধিতার জন্য, তাহলে দ্যাট উইল গো 240 to 245। আর আগেরটা বললাম, যদি খুব খারাপ হয়, ইট উইল কাম ডাউন অ্যাট 170 to 175। অঙ্ক পরিষ্কার। এবং এই বামাচরণ, মানে বামেদের চরণ ধরে এগিয়ে যাওয়ার পদ্ধতি, এটা বিজেপিকে কতটা সাহায্য করবে তার উত্তর দেবেন আপনারা। শেষ করি, ভালো থাকুন, আপনাদের ভালোভাবে দিনটা কাটুক। এবং নরেন্দ্র মোদীর আজকে রাত্রিবেলার বক্তব্য কি সেটা জানবার আগ্রহে থাকলাম, খুব আতঙ্কিত। কারণ এটা বিজেপির সর্বনাশ নয়, এটা সিপিএম এর সর্বনাশ নয়, এটা আমার আপনার প্রত্যেকের সর্বনাশ। দেখতে হবে। নমস্কার, আদাব।